তিব্বত পৃথিবীর ছাদ নামে পরিচিত। এই অঞ্চলের নাম শুনলেই মনে আসে উচ্চ পর্বতশ্রেণী, নির্মল প্রাকৃতিক দৃশ্য এবং শান্তির প্রতীক দালাই লামার কথা। কিন্তু এই মনোমুগ্ধকর ভূমি এখন শুধু পর্যটকদের জন্যই নয়, বিশ্বের অধিকাংশ মানুষের কাছেও নিষিদ্ধ এক জনপদে পরিণত হয়েছে। কালচক্রের আজকের পর্বে আমরা জানব নিষিদ্ধ দেশ তিব্বতের জানা অজানা তথ্য সম্পর্কে। সুউচ্চ হিমালয় পর্বতমালার উত্তর প্রান্তে অবস্থিত তিব্বত মালভূমিটি রহস্যের চাদরে মোড়া এক ভূখণ্ড, যেখানে পাথরের গায়ে লেখা আছে কোটি বছরের ইতিহাস, আর বাতাসের প্রতিটি কণায় মিশে আছে আধ্যাত্মিকতা। বর্তমানে রাজনৈতিকভাবে তিব্বত চীনের অংশ হলেও অতীতে তিব্বত সাম্রাজ্যের আধিপত্য ছিল সমগ্র পূর্ব এশিয়া জুড়ে। তিব্বত নিষিদ্ধ দেশ হিসাবে পরিচিত পাওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানকার দুর্গম প্রকৃতি। দেশটির রাজধানী লাসার আশপাশ ঘিরে রয়েছে দারুণ দুর্গম মরুভূমি ও প্রকৃতি। দুর্গম ও বৈরী এই ভূপ্রকৃতি ভ্রমণকারীদের বরাবরই এই দেশটিতে প্রবেশে নিরুৎসাহিত করেছে। সেই সাথে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত হওয়ায় এবং বছরে ৮ মাস বরফের চাদরে ঢাকা থাকায় এই অঞ্চলের জীবনযাত্রা বেশ কঠিন। তবে তিব্বত নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে ধর্মীয়। তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে, যে কারণে ধর্মীয় অনুভূতি এবং নিরাপত্তাজনিত কারণে দীর্ঘদিন ধরে বাইরের মানুষদের তিব্বতের রাজধানী লাসা শহরে প্রবেশের কোনো অধিকার ছিল না। এর ফলে তিব্বত ঘিরে জন্ম নিতে থাকে নানা রহস্য আর কল্পকাহিনী। আর সেই সুবাদে বহির্বিশ্বের কাছে ধীরে ধীরে নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিত হয়ে ওঠে তিব্বত, যেখানে হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করে পাহাড়ের ভেতরে লুকিয়ে আছে গোপন শক্তি, যেখানে সন্ন্যাসীরা দিনের পর দিন বরফের মধ্যে বসে ধ্যান করতে পারে। এই রহস্যময় জায়গাটি হলো তিব্বত, যাকে রুপ অব দ্য ওয়ার্ল্ড বা পৃথিবীর ছাদ বলা হয়। হিমালয়ের বিশাল পর্বতমালার উপরে অবস্থিত তিব্বত সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় 14,000 ফুটেরও বেশি, অর্থাৎ অনেকটা বিমান ওড়ার উচ্চতার কাছাকাছি। এখানে বাতাসে অক্সিজেন কম, যার কারণে অনেক পর্যটক প্রথম দিকে হাঁটতেও পারে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিব্বতের মানুষ শত শত বছর ধরে এই কঠিন পরিবেশেই স্বাভাবিকভাবে জীবন কাটিয়ে আসছে। দেশটির চারিদিকে রয়েছে বরফে ঢাকা পাহাড়, নির্জন উপত্যকা। মনে হয় পুরো পরিবেশটাই যেন এক অন্য জগৎ। উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়া কষ্টকর। প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর। তিব্বতের নিষিদ্ধ হওয়ার পেছনের মূল কারণ হলো চীনের দখলদারিত্ব। 1950 সালে চীনা সামরিক বাহিনী তিব্বতে আক্রমণ চালায় এবং এই অঞ্চলের স্বাধীনতা হরণ করে। তিব্বতের মানুষ চীনা শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করলে চীন শক্ত হাতে তাদের দমন করে। এ কারণেই 1969 সালে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে চীনের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন গড়ে তোলে, যা শেষ পর্যন্ত সফল হয়নি এবং তিব্বত ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নেন। এরপর থেকে তিব্বত চীনের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে, যেখানে মানুষের মৌলিক অধিকার, সংস্কৃতি এবং ধর্মীয় স্বাধীনতা চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। চীন তিব্বতের সংস্কৃতি এবং ধর্মীয় ঐতিহ্যকে ধ্বংস করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হাজার হাজার মঠ ধ্বংস করা হয়েছে। তিব্বতীয়দের মাতৃভাষা শেখা এবং তাদের ধর্মীয় বিশ্বাস প্রকাশ করার অধিকার প্রায় নেই বললেই চলে। চীনা সরকার যেখানে জনসংখ্যা পরিবর্তন করার জন্য হান চীনা জনগোষ্ঠীকে তিব্বতে বসবাস করতে উৎসাহিত করছে, যা তিব্বতের মৌলিক পরিচয়কেই সংকটে ফেলছে। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি থেকে শুরু করে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, গভীরতম গিরিখাত, পৃথিবীর দীর্ঘতম রানওয়ে এবং সর্বোচ্চ রেল লাইনটির অবস্থানও এই তিব্বতেই। এমনকি ব্রহ্মপুত্র, সিন্ধু ও শতদ্রের মতো একাধিক গুরুত্বপূর্ণ নদ-নদীর উৎপত্তিও এই তিব্বত মালভূমিতেই। সব মিলিয়ে তিব্বত মালভূমির আয়তন প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার। তবে রাজনৈতিকভাবে পরিচিত তিব্বতের আয়তন প্রায় 12 লক্ষ বর্গ কিলোমিটারের কিছু বেশি। তিব্বতের রাজধানী শহরের নাম লাসা। সমুদ্রপৃষ্ঠ থেকে শহরটির উচ্চতা 3.5 কিলোমিটারের বেশি হওয়ায় লাসাই পৃথিবীর সবচেয়ে উঁচু রাজধানী শহরের
অনন্য মর্যাদার অধিকারী। 12 লাখ বর্গ কিলোমিটারের বেশি আয়তন বিশিষ্ট তিব্বত দেশটির জনসংখ্যা মাত্র 35 লাখ, অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় মাত্র 3 জন মানুষ বাস করে। এদের অধিকাংশই তিব্বতী জনগোষ্ঠীর। সোনার চূড়া দেওয়া বিখ্যাত পোতালা প্রাসাদটির অবস্থানও এই লাসা শহরেই। বিস্ময়কর স্থাপত্য, ইতিহাস, ঐতিহ্য আর নান্দনিকতায় অনন্য এক রহস্যময় প্রাসাদ এই পোতালা প্যালেস। জগৎ বিখ্যাত এই প্রাসাদে বসেই রাজত্ব করেছেন পঞ্চম থেকে শুরু করে 14 দালাই লামারা। এই প্যালেসে জড়িয়ে রয়েছে তিব্বতের উত্থান পতনের অনেক ইতিহাস। 1500 শতকে গেলুগ্গোপা সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা সোনাম গোচ্ছকে মঙ্গল শাসক অলতান খান দালাই লামা উপাধি প্রদান করেন। দালাই লামা পদে আসীন ব্যক্তি শুধু তিব্বতের প্রধান ধর্মীয় নেতাই নন, ভূখণ্ডটির আদিবাসীদের অনির্বাচিত রাজনৈতিক নেতাও তিনি। মঙ্গোলীয় শব্দ দালাই বা মহান এবং তিব্বতীয় শব্দ লামা বা গুরু থেকে দালাই লামা শব্দটি এসেছে। তিব্বতীয়দের এই দালাই লামা নির্বাচনের পদ্ধতিটি বেশ বিচিত্র এবং রহস্যময়। মূলত এটা নির্বাচন নয়, বরং এটি দালাই লামা মৃত্যুর পর নতুন দালাই লামার খোঁজে বের হন লামারা। তাদের বিশ্বাস মৃত দালাই লামা পুনর্জন্ম লাভ করেন। এক্ষেত্রে তারা স্বপ্ন কিংবা কোনো দৈব দৃষ্টির অপেক্ষায় থাকেন। লাসার পূবে লামোলাসো হ্রদের ধারে ধ্যানে বসেন লামারা। সেই ধ্যানে নতুন দালাই লামার কোনো ইঙ্গিত পায়। এরপর লামারা ছোট ছোট দলে ভাগ হয়ে তিব্বতের বিভিন্ন স্থানে নতুন দালাই লামার অনুসন্ধান চালান। এভাবেই খুঁজে বের করা হয় নতুন দালাই লামাকে। অনেক সময় এই নতুন দালাই লামা খুঁজতে বছরের পর বছর লেগে যায়। বিশ্বের দীর্ঘতম রানওয়ের মতো বিশ্বের সর্বোচ্চ রেলপথটির অবস্থানও এই তিব্বতেই। চীনের মূল ভূখণ্ডের সাথে তিব্বতকে সংযুক্ত করা এই রেল লাইনটি অতিক্রম করার সময় রেলগাড়িগুলোকে সর্বোচ্চ 5000 মিটার বা 5 কিলোমিটার উঁচুতে উঠতে হয়। এ সময় রেলগাড়ির প্রতিটি যাত্রীর জন্য আলাদা অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়। সেই সাথে প্রতিটি বগির জন্য একজন করে চিকিৎসক থাকাও বাধ্যতামূলক করা হয়েছে। তিব্বতের আদিবাসীদের মধ্যে যারা 4200 মিটারের বেশি উচ্চতায় স্থায়ীভাবে বসবাস করেন, তাদের শরীরে রক্ত প্রবাহের পরিমাণ, ফুসফুস হৃদযন্ত্রের কার্যকারিতা সমুদ্রপৃষ্ঠ বরাবর উচ্চতায় বসবাসকারী মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ। কারণ এই উচ্চতায় বাতাস তুলনামূলক কম হওয়ায় অক্সিজেনের পরিমাণও কম থাকে। তবে দীর্ঘকাল এই অঞ্চলের মানুষ এই প্রতিকূল পরিবেশে বসবাস করার কারণে তাদের শরীরের জিনগত কিছু পরিবর্তনের মাধ্যমে এই অক্সিজেন স্বল্পতার সাথে মানিয়ে নিয়েছে। এর কারণে তাদের শরীরে অধিক পরিমাণ লোহিত কণিকা তৈরি হয়, যা শরীরে অক্সিজেন সরবরাহে সাহায্য করে। তিব্বতের স্থানীয় সংস্কৃতিতে ধর্মীয় প্রভাব, অঞ্চল এবং পারিবারিক ঐতিহ্যের উপর নির্ভর করে তিব্বতে কয়েক ধরনের বিয়ে প্রচলিত। তার মধ্যে পলিয়ান্ড্রি বিয়ে বিশেষভাবে উল্লেখযোগ্য। পলিয়ান্ড্রি হলো এক নারীর সাথে একসাথে একাধিক পুরুষের বিবাহ। এটি সাধারণত একটি পরিবারের ভাইদের মধ্যে দেখা যায়, যেখানে তারা একসাথে একজন নারীকে বিয়ে করেন। তবে সরকারি নীতি ও আধুনিকতার প্রভাবে তিব্বতের ঐতিহ্যগত পলিয়ান্ড্রি বিয়ের চল ধীরে ধীরে কমেছে এবং সেখানে এক নারী ও এক পুরুষের বিবাহের চল বাড়ছে। তিব্বতের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো বৌদ্ধ সংস্কৃতি। এখানে রয়েছে শত শত প্রাচীন মঠ, আর সেই মঠগুলোতে বসবাস করেন হাজার হাজার সন্ন্যাসী। এ সকল সন্ন্যাসীদের জীবন খুবই সাধারণ। খুব ভোরে ঘুম থেকে ওঠা, প্রার্থনা, ধ্যান আর কঠোর নিয়ম মেনে জীবনযাপন। অনেকে বিশ্বাস করেন এই মঠগুলোর ভেতরে এমন কিছু প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে যা এখনো পুরো পৃথিবী দেখেনি। আর তিব্বতের সন্ন্যাসীদের নিয়ে বহু রহস্যময় গল্প প্রচলিত আছে। কেউ বলেন তারা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, কেউ বলেন দীর্ঘ ধ্যানের মাধ্যমে এমন মানসিক শক্তি অর্জন করে যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। অন্যদিকে বর্তমান ও সর্বশেষ দালাই লামা হলেন তেনজিন গিয়াসো, যিনি 1935 সালে জন্মগ্রহণ করেন এবং মাত্র 5 বছর বয়সে 1940 সালে 14 দালাই লামা হিসেবে অভিষিক্ত হন।
এবং বর্তমানে হিমাচল প্রদেশে স্বেচ্ছায় নির্বাসনে আছেন। লাসার আরেকটি পবিত্র স্থান হল জোখাং মন্দির। এখানে সংরক্ষিত আছে বুদ্ধের 12 বছর বয়সের আদলে তৈরি একটি মূর্তি, যা তিব্বতীদের কাছে সবচেয়ে পবিত্র। এই মন্দিরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিখ্যাত বারখর স্ট্রিট, যেখানে তীর্থযাত্রীরা ঘড়ির কাঁটার দিকে ঘুরে ঘুরে পরিক্রমা করেন। তিব্বতীদের গুরুত্বপূর্ণ এবং অনন্য রীতি হল স্কাই বোরিয়াল বা আকাশ সমাধি। এটি একটি প্রাচীন বৌদ্ধ প্রথা, যা তিব্বত এবং পার্শ্ববর্তী অঞ্চলে প্রচলিত। এর মূল ভিত্তি হল দেহকে প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া এবং পুনর্জন্মের প্রতি বিশ্বাস। তারা মৃতদেহকে পরিষ্কার করে সাদা কাপড়ে মুড়িয়ে বিশেষভাবে নির্ধারিত স্থান বা সমাধিস্থলে নিয়ে যায়, যা সাধারণত পাহাড়ের উপরে অবস্থিত। তারপর লামা বা বৌদ্ধ সন্ন্যাসীরা ধর্মীয় মন্ত্র পাঠ করেন এবং মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনা করেন। সবশেষে মৃতদেহটি টুকরো টুকরো করে সেই টুকরোগুলোকে পাহাড়ের চূড়ায় রেখে আসেন। তিব্বতীদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী শকুনের পাল মরদেহের সৎকার ও আত্মাকে স্বর্গে নিয়ে যেতে সহায়তা করে। অষ্টাদশ শতকের পর গোটা ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে গেলেও মূলত ভৌগোলিক কারণে তিব্বতকে সেই পরাধীনতা বরণ করতে হয়নি। কিন্তু বিপত্তি বাধে তখন, যখন ব্রিটিশ সরকার একটি বিশ্ব মানচিত্র তৈরির প্রকল্প হাতে নেয়। কারণ তখন তারা তিব্বত দখল করতে না পারায় তিব্বতের ভিতরে প্রবেশ করতে পারেনি এবং সেই সময় স্যাটেলাইটের মতো কোনো যন্ত্র আবিষ্কৃত হয়নি। ব্রিটিশরা তখন এই প্রতিবন্ধকতা এড়াতে ভারতীয় কিছু ধর্মীয় শিক্ষককে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে। এই শিক্ষকদের 1 মাইল পথ অতিক্রমে ঠিক 2000 বার পা ফেলার প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এরপর তারা পুরো তিব্বতে এইভাবে হেঁটে হেঁটে জরিপ করেছিলেন। 1950 সালে চীনের পিপলস লিবারেশন আর্মি তিব্বতে প্রবেশ করে এবং 1951 সালে তিব্বতের প্রতিনিধিদের সাথে 17 পয়েন্ট এগ্রিমেন্ট নামে একটি চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে তিব্বতকে চীনের সার্বভৌমত্ব মেনে নিতে বাধ্য করে। স্ব-অধিকার ফিরে পেতে 1959 সালে তিব্বতীরা গণচীনের বিরুদ্ধে আন্দোলন করে, কিন্তু সেই আন্দোলন ব্যর্থ হওয়ায় তিব্বতের প্রধান ধর্মগুরু চতুর্দশ দালাই লামা তিব্বত থেকে পালিয়ে ভারতে চলে যান। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা ও অজানা এবং উপযুক্ত, আকর্ষণীয় এবং সঠিক রোমাঞ্চকর তথ্য পেতে কালচক্রের পরবর্তী পর্বের সাথেই থাকুন।